সুপ্রিয় দর্শক, বিশ্ব আলোচনা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজল হায়দার। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। প্রথমে যেটা বলে নিই, আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করছেন, পৃথিবীর অনেক প্রান্ত থেকে আপনারা দেখেন, প্রথমেই আমাদের চট করে আপনারা আপনাদের ঠিকানাটা এবং দেশের নাম, কোথা থেকে দেখছেন, নাম সহ কমেন্টে লিখে দিন। আপনাদের হোস্ট আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই। বিশ্ব আলোচনার দর্শক শ্রোতার তরফ এবং আমার ক্রুর তরফ থেকে আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে একটা প্রস্তাব চালাচালির ঘটনা ঘটছে। আগে তো আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাব দিত, সেটাকে রিডিউস করে, যেটা ইরান যদি পজিটিভ নাহলে নেগেটিভ ছুড়ে ফেলে দিত। তারপরে ইরানের একটা সুন্দর কাঠামো, আপনি যদি বলেন যুদ্ধটা শেষ করার জন্য কিছু শর্ত সহ, এভাবে কয়েকদিন ধরে হচ্ছে। ট্রাম্পটা তো আসলে যুদ্ধ চায় কি চায় না সে ভালো করে জানে। আমরা বাইরে থেকে যতটুকু দেখি যে তিনি যুদ্ধটা বের হয়ে গেলেও তার যে ছোট ভাই আছে নেতানিয়াহু, তিনি এই যুদ্ধটা থামাতে চান না, অনেক কারণে থামাতে চান না। এই আতিক ভাই আপনাদের বলেছে এর আগে। সর্বশেষ আমরা যেটা আজকে দেখলাম গতকাল ভোর রাতে বাংলাদেশ সময়, যে 14 দফা শান্তি আলোচনা দিয়েছে ইরান, সম্ভবত 10 দফাকে আরো ভেঙে টেঙে আরো কিছু না, 14 দফা মার্কিনিরা দিচ্ছে, সরি, যুদ্ধ যে পরিকল্পনা ইরানকে জানাইছে, এখন ইরানের ওইটা আছে, আর ইরানের প্রস্তাবটাও ট্রাম্পের কাছে আছে। এখন দেখা যায় সর্বশেষ কি হয়। এছাড়া আপনি জানেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, উনি বিভিন্ন দেশের রুটিন ওয়ার্ক নাকি অন্য কিছু, তিনি কিন্তু অন্যান্য দেশে ফ্রান্সের, তারপরে জাপানের বিভিন্ন পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করছেন। আর চীন একটা স্টেটমেন্ট দিয়েছেন, এটা নিয়ে আপনি একটু বলেন। শি ট্রাম্প বৈঠকে যুদ্ধবিরতি ও হরমুজ অন্যতম প্রসঙ্গ হবে, সেখানে তাইওয়ান আসে কিনা। আর আপনি এর মাঝখানে আমাদের ইউক্রেন এবং আমরা জানেন যে পশ্চিমবঙ্গে একটা ইলেকশন হচ্ছে, বিজেপি আর তৃণমূলের মধ্যে তুমুল মানে এটা ভোট গণনা এখন হবে। তার আগে মমতা একটা কঠোর বার্তা দিছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। সব বিষয়ে আগে একটু ইরানের বিষয়ে কথা বলেন, তারপর আমার পর্যায়ক্রমে রাশিয়া হয়ে ভারতের প্রবেশ করব। আসলে বর্তমান বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা আলোচনা, সেটা হলো ইসরায়েল মার্কিনীদের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ যুদ্ধ। তো নানান ধরনের বাতাবরণে এটা নিয়ে আলোচনা চলছে। এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে। তো ইরান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আগের মতো আর বসবে না, সেই বিষয় নাকচ করে দিয়েছে। তো মার্কিনীরা পাকিস্তানের মাধ্যমে ইরানকে 14 দফা প্রস্তাব দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র 9 দফা প্রস্তাব দিয়েছে, বিনিময়ে ইরান আবার ইরানের যে 10 দফা ছিল এটা থেকে ভেঙে 14 দফার দিকে গেছে। তো ইরান তো ডিপ্লোমেসিতে আসলে খেলে, তো তারা আগের মতোই স্বাভাবিকভাবে আমেরিকাকে বলছে যে আগে এই হরমুজ মানে এক টেবিলে বৈশা বহু হেভি ওয়েট বিষয় নিয়ে আলোচনা মানায় না। তো আস্তে আস্তে করো, প্রথমে তোমাদের এখান থেকে ব্লকেট উঠাও, এগুলো সরাও, এরপরে তোমরা ইকোনমিক ব্লকেট উঠাও, সরাও, এরপরে আমরা তৃতীয় দফায় যখন এগুলো সব রিল্যাক্স দেখবো যে সব ঠিকঠাক মতো কাজ করতেছে, হরমুজে কোনো তোমাদের সামরিক উপস্থিতি নাই, মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সামরিক উপস্থিতি নাই এবং আমাদের অর্থনৈতিক লেনদেনে কোনো সমস্যা হচ্ছে না, তখন আমরা তোমাদের সাথে পরমাণু নিয়ে আলোচনার বিষয়টা চিন্তা করব। আর এটা তো 40 বছরের সমস্যা, একদিনে তো একটা বৈঠকে হবে না, এটা তো দীর্ঘমেয়াদী। তারপরে আপনার কথা আমি একটু ইন্টারাপ্ট করছি, যে একটা সুন্দর পরিবেশ তুমি তৈরি করে তারপরে আলোচনার টেবিলে বসো, এটাই ইরান চাচ্ছে, রাইট? আচ্ছা, তো এটা চাচ্ছে। এবং ইরানের যে উপপররাষ্ট্রমন্ত্রী আছে কাজেম গারিবাবাদী, তিনি তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের ডেকে এই পাকিস্তানের কাছে যে তারা এইসব বিভিন্ন প্রস্তাব জমা দিয়েছেন এই বিষয়গুলা জানিয়েছেন, এবং তারা বলেছেন ইরানিরা যে বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। তো তারা কূটনৈতিক পন্থায় হাঁটবে না সংঘাতের দিকে হাঁটবে, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা দুইটাতেই রেডি আছি। তো এই হলো অবস্থা। ট্রাম্পের রিঅ্যাকশন কিছু না, ওই যে তাসনিম বার্তা সংস্থা যে ইরানের, তাদের তথ্য অনুযায়ী যে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনার জন্য 2 মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, ইরান তা নাকচ করে দিয়েছে। রিসেন্ট নাকি আগে? রিসেন্ট। আচ্ছা, আবার নতুন করে 2 মাস চেয়েছিল আর কি। তো ইরান বলছে যে না, এটা সমাধান 30 দিনের মধ্যেই করতে হবে, সর্বোচ্চ 30 দিন। এরপরে
আরো কঠোর কিছু তথ্য এই মানে শর্ত হয়তো ইরান জুড়ে দিয়েছে ভবিষ্যতে, যেমন সামরিক আগ্রাসন না করার নিশ্চয়তা, তারপরে ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সব মার্কিন মানে সীমান্তবর্তী দেশগুলার ঘাঁটিগুলা এখনো যেগুলা বজায় আছে আর কি, বিভিন্ন হোটেল টোটেল বিভিন্ন জায়গায় লুকায় টুকায়, তো এইগুলাকে প্রত্যাহার করতে হবে। হ্যাঁ, এবং এই যে নৌ অবরোধ এগুলা, এবং ইরানের যে বিদেশে জব্দ করা যেসব সম্পদ আছে এগুলি সব ফেরত দিতে হবে। এইটা হলো প্রথম এবং দ্বিতীয় ধাপ আর কি। আচ্ছা, এরপরেই তাদের সাথে পরমাণু আলোচনায় বসবে। আর এদিকে ট্রাম্পও আসলে এখন আর গত 2-3 দিন যাবত দেখবেন যে ট্রাম্পের আসলে উঁচু গলা আর নাই। হ্যাঁ, সে এখন চুপচাপ আছে, কারণ সে আসলেই যতই চিল্লাচিল্লি করুক, যখন আপনি কোনো দিকে বের হইতে পারবেন না তখন কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে, তখন চুপ মেরে যায়। তো ট্রাম্পও চুপ মেরে গেছে এবং ইরানের এই প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে বলছে যে হ্যাঁ, এটা আমরা দ্রুতই পর্যালোচনা করব, এবং এরপরে তারপরেও সে বলছে যে ইরানের এই প্রস্তাব গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। আগে নেগেটিভ। হ্যাঁ, গতকাল ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এগুলা জানান আছে। তো তিনি বলছেন যে ইরান আমাদের কাছে যে পরিকল্পনা মানে শান্তি প্রস্তাব পাঠিয়েছে তা আমি শিগগিরই পর্যালোচনা করব, তবে এটি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করতে পারছি না। মানে এক ধরনের নেগেটিভ আসলে যত যাই বলি আমরা, কারণ গত 47 বছর ধরে তারা মানবতা ও বিশ্বের যা ক্ষতি করেছে তার জন্য তারা এখনো প্রাপ্য মূল্য পরিশোধ করেনি। ওরা সাধু মানে কোথায় সে পরিশোধ করবে উল্টা ইরানিদের উপরে। সেটাই। হ্যাঁ, তো সে এই ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ অবস্থানকালে এইসব মন্তব্য করেন আর কি। তো ইরানের পক্ষ থেকে নতুন প্রস্তাবে কি কি বলা হয়েছে 2-3টা আমরা বলছি, আর বিস্তারিত তারাও প্রকাশ করেনি আর জানাও যায়নি। হ্যাঁ, তো ট্রাম্পের এই বক্তব্যের মাঝখান দিয়ে মানে আমার মনে হচ্ছে যে এই আলোচনার সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে গেল, কারণ সে তো আগেই এক ধরনের নেগেটিভিটি শো করছে, এবং একই সাথে সে বলছে যে ইরান যদি আবারও কিছু করে, অসদাচরণ করে, আমরা আবারও সামরিক হামলা চালাতে পারি। তার মানে কোনো শান্তি আলোচনার সম্ভাবনা আসলে নাই। কিন্তু ইরানিরা সারা বিষয়ে, যে আপনি বললেন যে ইরানের প্রধান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সে বিভিন্ন দেশে ঘুরতেছে, এবং তাদের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী সেও তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের নিয়ে বসছে। মানে এগুলোর মাধ্যমে তেহরান আসলে সারা পৃথিবীর মানে পৃথিবী বলতে কি মানব জাতির কাছে, সব দেশগুলোর কাছে তাদের যে শান্তির বার্তা, তারা যে কূটনৈতিক পন্থায় বিষয়গুলোর সমাধান চায়, এই মেসেজটাই তারা পৌঁছায় দিচ্ছে যে আমরা কিন্তু যুদ্ধের লোক না, কিন্তু যুদ্ধে আমাদের হাত আছে। হ্যাঁ, টিকারে হাত দিয়ে রাখছে তারা। তো তাদের এইটা হলো, ইরান হলো এখন বিশ্বব্যাপী পুরো মানব জাতির কাছে আসলে কূটনীতিক ভাবে তার বার্তাগুলো পৌঁছে দিচ্ছে। তো যার ফলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সত্যিকারের বিপদে আছে। আর একই সাথে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সাথেও ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টেলিফোনে আলাপ করেছেন, তাদের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এগুলো জানিয়েছে। এবং এই সময় তারা মানে যে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল ব্যারোকে যুদ্ধবন্ধে তেহরানের যে নানান কৌশলগত এবং কূটনৈতিক উদ্যোগ এগুলো সব অবহিত করেছেন, এবং এ সময় আরাকচি এই অঞ্চল জুড়ে শান্তি এবং স্থিতিশীলতা ফেরাতে ইউরোপীয় দেশগুলোর গঠনমূলক ভূমিকা আশা করেছেন। গতকাল কি ফ্রান্স কিন্তু সরাসরি বলেছে ইরানের বিরুদ্ধে আমরা কখনো যুদ্ধে যাব না, এটা কিন্তু পজিটিভ দিক। একটা আপনাকে সম্পূরক প্রশ্ন আজকে উত্তর দিতে পারেন বা যে কোনো সময়, সেটা হচ্ছে ট্রাম্পের ছোটবেলা নিয়ে আপনি কিছু বলেন, কারণ সে এই যে আপনার মনে করেন একটা বলে যে আমাদের একটা কথা আছে, তার যদি লালন পালনটা ভালো হয়, তার যদি ইটা ভালো হয়, তার একটা ব্যক্তিত্ব সামনে এসে কোনো মানে আমার প্রশ্ন আপনার কাছে, আপনি যেহেতু এইসব নিয়ে থাকেন কূটনীতি, মানে আপনার টোটাল জিওপলিটিক্স নিয়ে, আমেরিকার কোন প্রেসিডেন্ট কি এই ধরনের উগ্র ছিল আপনার মনে পড়ে? আমেরিকানরা আসলে সবসময় উগ্র, কিন্তু ভদ্রতা তো একটা মানে সভ্যতার বাতাবরণে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি খেয়াল করবেন যে বিশ্ববিখ্যাত অনেক চলচ্চিত্র পরিচালক বা খুব ধনাঢ্য ব্যক্তি তাদের সন্তানকে মার্কিন যুক্তরাষ্ট্রে পালন করেন না, তারা তাদেরকে ছোটবেলায় ফ্রান্স বা ইউরোপের দেশগুলোয় পাঠিয়ে দেয়, লন্ডনের মতো দেশে। তার কারণ হলো যে মার্কিন ধনকুবের এবং যারা একটু বুদ্ধিমান পরিবার, তারা মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সন্তান মানুষ করার জন্য আদর্শ জায়গা না, এইখানে এই ধরনের গুন্ডা পান্ডা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের হিস্ট্রিটাই হলো আপনার মাস্তানি এবং গুন্ডা পান্ডা। টেক্সাসের যে সিনেমার গল্প বা আমাদের দেশের নানান সেবা প্রকাশনী, টেক্সাসের বই, হ্যাঁ, এই পাথরে খুব রুক্ষতা, খুনাখুনি, মারামারি, প্রস্টিটিউশন, মাদক, এগুলোই হলো মার্কিনীদের আসলে মূল লাইফ স্টাইল।
হ্যাঁ, সারা মার্কিন যুক্তরাষ্ট্রে এগুলাকেই একটু পশ করে, সুশীল করে, হ্যাঁ, ওদের নাইট ক্লাব বানাইছে। আচ্ছা, হ্যাঁ, পতিতাবৃত্তি এবং ড্রাগের অবাধ ব্যবহার, ভদ্র ব্যবহারের জন্য বানাইছে নাইট ক্লাব। তো তাদের সাধারণ মানুষরা এগুলো নিয়েই পড়ে থাকে। হ্যাঁ, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে আরেকটা সমাজ আছে ক্যাথলিক, যারা এইসব এই উল্টাপাল্টা জীবনাচার ফলো করে না, কিন্তু তাদের সংখ্যাটা সীমিত এবং সমাজে তাদের ভূমিকা খুব কম। তো ট্রাম্পও আসলে ওই ধরনেরই একটা পরিবেশে, মার্কিন পরিবেশে বেড়ে উঠছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে মিডিয়ার কল্যাণে যেইভাবে দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র মানে সভ্যতার 1 নাম্বার, মানে আসলে মাস্তানিতে 1 নাম্বার, সারা পৃথিবী থেকে মানুষ খুন লুটপাট এগুলোতে তারা 1 নাম্বার। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানবিক কোনো গুণাবলী আছে বলে আমরা জানা নাই, যদিও তারা মিডিয়ায় প্রচার করে। হ্যাঁ, তারা একটা কুকুরের জন্য হাহাকার করে আর মধ্যপ্রাচ্যে এসে কোটি কোটি লোক হত্যা করে। তো এইটা কিরকম মানবতা? হ্যাঁ, তো মার্কিন যুক্তরাষ্ট্রের ওই যে তারা বলে ভুল হয়েছে, তাদের অন্যায় হয়েছে, এটা বলে না। হ্যাঁ, তো আপনি যে পৃথিবী জুড়ে এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কোটি কোটি মানুষ হত্যা করছেন, হ্যাঁ, কয়েকশো মানে পুরা 1-1.5 কোটি মানুষের জীবনের সমস্যা তৈরি করে দিচ্ছেন, এইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা করবে কি, আপনাকে এসে গণতন্ত্রের সবক দিতে চাবে, আপনাকে এসে মানবতার সবক দিতে যাবে, কিন্তু তারা নিজেরা কখনো এটা করবে না। তো ট্রাম্প তো সেই ধরনের একটা সমাজেরই একটা স্ফুলিঙ্গ। ওই যে আপনি যদি 1 বস্তা চালের মধ্যে পায়জাম চাল রাখেন বা যেই চাল রাখেন, আপনি যেদিক দিয়ে এটারে খুঁচা দিয়ে বের করবেন ওই চালই বেরোবে। তো ট্রাম্প আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা না। ট্রাম্প সেই মার্কিন সোসাইটির অন্যরা ছিল পশ, এইটা হলো আরেক ফরম্যাট, রাইট। আচ্ছা, আমি দর্শক সেকশনে যাচ্ছি, তার আগে আপনার কাছে 2টা প্রশ্ন রেখে যাচ্ছি। আমরা জানি যে এই মাসের মাঝামাঝিতে চীন সফরে যাবেন ট্রাম্প, এবং চীন একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা আপনি বলবেন। আর এই হরমুজের কারণে বিশ্বজুড়ে কিন্তু ভয়াবহ খাদ্য সংকট, এটা বলবেন। আর পশ্চিমবঙ্গের ইলেকশন নিয়ে একটু বলবেন, আর তার সর্বশেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধ। সুপ্রিয় দর্শক, আমরা এখন কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রথম দর্শক হচ্ছেন রাসেল আলী, উনি লিখছেন ইয়াস ইয়াস ইরান ইরান, উনি ইরানের ভক্ত বোঝা গেছে, ধন্যবাদ আপনাকে। আজাদ বাড়ি লিখছেন মুসলমানদের হারানোর কিছু নেই, মহান আল্লাহ আমাদের যদি সহায় থাকেন তাহলে ওদের কাপড় চোপড় খুলে নিয়ে যাবে ইরান, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে মজার একটা কমেন্ট করার জন্য। কামরুজ্জামান লিখছেন মনে হয় ইরানকে পারমাণবিক অস্ত্র রাশিয়া দিয়েছে, সরাসরি দেয়নি, কিছু টেকনোলজি দুই দেশের সাথে কিন্তু শেয়ার করে, ওটার মাধ্যম হতে পারে, সেন্ট্রিফিউজের ব্যাপারে কোনো তড়িৎ কিছু। আরেকজন বার্তাবাহক আইডি থেকে লিখছেন ঘটনা যদি সত্য হয় তাহলে সবার খবর আছে, মানে পারমাণবিক সক্ষমতা। চাঁদনিয়া লিখছেন গুড নিউজ, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের রেগুলার একজন দর্শক। ধন্যবাদ। সাইফুল ইসলাম রিপন, উনিও আমাদের একজন রেগুলার দর্শক, উনি লিখছেন ভাই দারুণ বলছেন, ধন্যবাদ আপনাকে। আতিফ ভাই, যে প্রশ্নগুলো আমি আপনার কাছে রেখে গেছিলাম, আসলে এই মুহূর্তে তো আমাদের সামনে খুব জটিল কিছু বিষয় চলে আসছে। আপনার বিশ্বজুড়ে কিন্তু ভয়াবহ খাদ্য সংকটের একটা আশঙ্কা, কারণ ওই যে আল জাজিরার সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি একজন এক্সপার্ট, ওটার দায়িত্বশীল ম্যাক্সিমো তোরিও, উনি কিন্তু বলছেন যে সারা পৃথিবীতে 30% খাদ্য উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন, এবং বলছেন যে এশিয়ার অনেক দেশে আপনার এই বীজ বপনের সময় পার হয়ে গেছে, তারপরে এইসব মানে সার তো যাচ্ছে না, পৃথিবীর একটা বড় সারের একটা বড় অংশ এই হরমুজ দিয়ে পার হয়, এবং মিডল ইস্টের দেশগুলো এগুলা ইউরিয়া সার উৎপাদন করে। এছাড়া চিকিৎসায় শাস্ত্রযুক্ত হিলিয়াম গ্যাস ট্যাস এরকম অনেক কিছু এখান দিয়ে যায়, যার ফলে সারা বিশ্বে খাদ্য সংকটই ওনার মতে 30%। তো 30% যদি খাদ্যের উৎপাদন কমে যায়, বিশ্বে কিন্তু এক ধরনের মানে দুর্ভিক্ষ মতো অবস্থা তৈরি হবে। এমনিতে তো আমরা ঘাটতির মধ্যে আছে, তার মধ্যে যদি আবার 30% গম সয়াবিন দাম বাড়া সবকিছুতে সারা বিশ্ব তো। হ্যাঁ, তো এই পরিস্থিতির ভয়াবহতা তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল তাদের চাষাবাদের ধরনও তারা বদলে ফেলবে এই অবস্থায়, কারণ তারাও তো বিশ্বের একটা বড় খাদ্য যোগানদাতা এবং এক্সপোর্ট করে, এবং সারের অভাবে মেটাতে তারা গম ও ভুট্টার মতো শস্যের চাষ কমিয়ে দিয়ে সয়াবিনের মতো জিনিসের দিকে ঝুঁকতে পারে, যা প্রাকৃতিকভাবে মাটিতে নাইট্রোজেন ধরে রাখতে সাহায্য করে। তো এই অবস্থায় যে আমাদের ভবিষ্যৎ আসলে কোন দিকে দাঁড়ায়, যে কোনো মূল্যে পৃথিবী একটা অর্থনৈতিক প্রবলেমের দিকে যাচ্ছে, রিসেশন তো হবেই, এবং একটা স্বল্প মেয়াদী হইলেও দুর্ভিক্ষের কাছাকাছি আমরা পৌঁছে গেছি, এবং এটা হবেই, কারণ 30% খাদ্য অলরেডি আপনার নাই। হ্যাঁ, তার মানে আরো যে 70% সেটা থেকেও এই
সিস্টেম লসের কারণে আরো কিছু নষ্ট হবে। আলটিমেটলি 40% খাবার যখন পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ তার খাবার সংকটে কারণ পড়বে। পৃথিবীর একাংশতে যে সাপ্লাই চেইন ভেঙে গেছে, নাই এবং বলেছে, বিশেষ করে আপনার দরিদ্র দেশগুলো এটা বেশি সাফার করবে। আমেরিকা বা ইউরোপের মতো দেশগুলো ওদের রিজার্ভ থাকে, ওদের নানান ধরনের ম্যানেজমেন্ট, খাদ্য ব্যাংক থাকে তাদের, খাদ্য ব্যাংক, তাছাড়া তারা সংকটকালীন ম্যানেজমেন্ট তৈরি করে। আর আমাদের মতো এশিয়া এবং আফ্রিকার দুর্বল দেশগুলো এদের মধ্যে এই ম্যানেজমেন্ট নাই, যার ফলে এখানে এমনিতেই একটা হাহাকার অবস্থা তৈরি হবে। এবং খুব বিশ্বব্যাপী আমরা আমাদের প্রবাসী বাঙালি এবং বাংলাদেশে যারা দেখছেন সবাইকে আমরা এই মুহূর্তে বলবো যে খরচ কম করেন এবং সবকিছু একটু নিয়মের মধ্যে চলে আসেন, যাতে আপনি ভবিষ্যৎ বিপদ সামাল দিতে পারেন। সেইভাবেই আপনার পারিবারিক সিস্টেম চালান। এটা আমরা চীনে চলে যাই। আর চীনে মার্কিন প্রেসিডেন্ট তো চীনে যাবেন এই মাসের মাঝামাঝি, মানে দ্বিতীয় সপ্তাহে আর কি, 12 বা 13 তারিখে। তো অবশ্যই এখানে শি জিনপিং এর সাথে বৈঠকে হরমুজ প্রণালী প্রাধান্য পাবে এবং জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কংও এই কথা জানিয়েছেন। তো যুদ্ধবিরতির কথাও আসতে পারে না, হরমুজ মানেই তো যুদ্ধবিরতি। হ্যাঁ, যুদ্ধবিরতি তো আসবেই এবং একই সাথে এটা জরুরি অগ্রাধিকার। কিন্তু ট্রাম্প যেটা চাইছিল আর কি, যে আগেই চীনকে সাইজ করে দিয়ে এরপরে চীনের সফরে ইরানকে সাইজ করে দিয়ে চীন সফরে যাবে, শি জিনপিং এর সাথে একটা ভালো মাত্রার চুক্তি করে ফেলবে, যেখানে সে বেটার কথা কইতে না পারে। কিন্তু এখন কিন্তু সে আসলে ওই হ্যাঁ, মানে সে এখন গিয়া শি জিনপিং কে যা খুশি তাই বলতে পারবে না। এক, আর চাইনিজরাও আসলে একটা অদ্ভুত জাতি, তাদের তো আসলে মার্কিন বাণিজ্যের বিষয়টাও মাথায় রেখে তারা কাজ করে, কারণ তাদের সবচেয়ে বড় মার্কেট হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এখান থেকে সেমিকন্ডাক্টর গুলো মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, অনেক সেমিকন্ডাক্টর এখন গতি স্লো উৎপাদন, যার ফলে সারা বিশ্বব্যাপী কিন্তু আপনি আবার যোগাযোগ ব্যবস্থার ওই যে এই প্রবলেমটা ফেস করবেন। হ্যাঁ, হয়তো 1 বছর পরে করবেন, কারণ ঘাটতিটার তো ঘাটতি, এটা তো মার্কেটে এফেক্ট ফেলবেই। তো এখন ট্রাম্প যেভাবে যাবে আর কি, তো ট্রাম্প যেমন ওই যে টেলিফোনে পুতিনের সাথে আলাপে হুমকি দিচ্ছেন, কিন্তু শি জিনপিং এর সাথে আলাপে কিন্তু হুমকি দিতে সাহস পান না, কারণ চাইনিজরা খুব স্লো মাত্রায় ওঠানামা করে। হ্যাঁ, তো এখন স্বাভাবিকভাবেই এদের চীনের সাথে যখন মার্কিনীদের বৈঠক হয়, তাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক বৈঠক থাকে, সেই সাথে তাইওয়ান ইস্যুটাও অবশ্যই থাকে। এবারে থাকবে না মনে হয়, না এবার অবশ্যই আরো ভালো মতো থাকবে। কিন্তু আমার যেটা মনে হয়, হয়তো মার্কিনীদের পক্ষ থেকে এটা নাও উঠাইতে পারে, সেইটাই আমি না উঠাইলে চাইনিজরা জোর করে এটা উঠাবে না, কারণ অলরেডি আপনি দেখেন তাইওয়ানের যে বিরোধী দলীয় নেতা, সে কিন্তু চীন সফর করছে এবং সে চীনের সাথে খুব নেগেটিভিটি রাখতে রাজি না। হ্যাঁ, কারণ চীনে তাইওয়ানের বিরোধী দল নেতা মানে তারা কিন্তু গত টার্মে ক্ষমতায় ছিল, তো তারা তো এখনো ক্ষমতার একটা তাহলে বিশাল অংশীদার। তো এই অবস্থায় আমেরিকার জন্য এটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে তাইওয়ানের ভবিষ্যৎ কি দাঁড়ায়, কারণ ওইদিকে আপনার রাশিয়ার মাধ্যমে ইউক্রেন সাইজ হয়ে যেতেছে আমেরিকার এলাই, তো তাইওয়ানও তো আমেরিকার আরেকটা এলাই। কিন্তু তাইওয়ান এলাই হইলো, তাইওয়ান আবার চীনা জাতিগোষ্ঠীর লোক, যার ফলে চীন এখানে খুব স্লো চলে আর কি, খুব স্লো করে ওকে ওই যে মাছের যেমন জালের ভিতরে কোন রকম আটকানোর চেষ্টা করছে। তাইওয়ানকেও চীন সেইভাবে আটকাবে। এবং এই সফরটা ছিল 3 দিনের, আপনি দেখেন অলরেডি সম্পর্কের অবনতি ঘটায়। 14ই মে থেকে সফরটা হবে 2 দিনের, মানে 1 দিন কমায় আনছে। এবং ফাইনালি এখন এটা আবার হয় কিনা সেটাও কিন্তু একটা, যদি হঠাৎ করে ইসরায়েল আবার আক্রমণ শুরু করে, এই নেতানিয়াহু যদি কিছু অঘটন ঘটায় দেয়, সেই ক্ষেত্রে ট্রাম্পের এই চীন সফর আবার পেছানো হবে, মানে কি আর হবেই, বাতিল হবে। আচ্ছা, আপনি যেহেতু ইউক্রেনের কথা বলছেন, রাশিয়া একটু ছোট্ট করে বলেন, তারপর আমরা পশ্চিমবঙ্গ হয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। আচ্ছা, যুদ্ধটা কোন পর্যায়ে আছে বা শান্তি আলোচনা মাঝখানে, এখন ইরান ইস্যুতে তো সবকিছু ধামাচাপা পড়ে গেছে, এটাই হলো কথা। হ্যাঁ, মানে আপনার রাশিয়া তো এখন আপনার ইউক্রেন যুদ্ধে, মানে আসলে কিন্তু এটা ইউক্রেনের সাথে যে রাশিয়ার যুদ্ধটা, এখানে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ মানের অ্যাটমিক বোমা ছাড়া আর সব ধরনের টেকনোলজি, বোমা, এআই, তারপরে যে কি রোবট প্রযুক্তি, ইলেকট্রিক ওয়ারফেয়ার যেটাকে বলে, তারপরে এখন তো বিমান ইউজ করে কম, এখন আপনার ইউজ করা হয় যে ড্রোন। এবং একদিকে রাশিয়া ইউক্রেনীদের মেরে ছারখার করে দিচ্ছে এবং ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ তারা তাদের সাধারণ নাগরিক রাস্তায় ধৈরা আর্মি, বাচ্চা, সাধারণ মানুষ এবং প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত ধৈরা যুদ্ধের ময়দানে পাঠায় দিতেছে। আবার ওইদিকে রাশিয়ানদেরও একই অবস্থা, ইউক্রেন বলছে তাদের 1,40,000 সৈন্য মারা গেছে, বিপরীতে রাশিয়ার সৈন্য এবং সাধারণ মানুষ মিলে 10 লাখের মতো হতাহতের কথা বলা হয়েছে।
তো ইউক্রেনকে একদিকে পুরো ন্যাটো এবং পুরো ইউরোপীয় ইউনিয়ন হেল্প করতেছে, আবার ইউক্রেন কি করতেছে, রাশিয়ার যে সর্ববৃহৎ তেল শোধনাগার এবং তেল খনিগুলায় সমানে ড্রোন হামলা চালাইতেছে। এইটা কিন্তু রাশিয়া নিয়ন্ত্রণ করতে পারছে না। যেমন অনেকে বলে যে রাশিয়ার কাছে S-300 400 আসলে সাধারণ মানুষ আসলে এইসব যুদ্ধের টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝবে না। কারণ হলো কি, আসলে আমি এখান থেকে একটা মিসাইল মারলাম বা ড্রোন আসলো মানেই যে আমার প্রতিরোধ ব্যবস্থাটা ঠেকাইতে পারবে এরকম না। এটা নানান ধরনের ধাপ আছে, টেকনিক্যাল লেভেল আছে, যেটা কত নিচে দিয়ে আসলো, কত উপর দিয়ে আসলো, কত স্পিডে আসলো, ওইটা কি ধরনের উপাদান দিয়ে ওই ড্রোন বা মিসাইলটা তৈরি, আবার ওটার ম্যানুভারের ক্ষমতা আছে কিনা, ওইটা যদি ধরেন স্টিল স্ট্রাকচারে হয় তাহলে সহজে ধরা পড়বে, আবার যদি ওটার সাথে অন্য অ্যালুমিনিয়াম বা ফাইবার টাইবার থাকে তখন ধরাই পড়বে না। অনেক টেকনিক্যাল ইস্যু আছে। পৃথিবীতে এখন এই জিনিসগুলো খুব ডেভেলপ করছে। আবার একই দিকে রাশিয়ানদেরকেও ইরানিরা অনেক ড্রোন বানাইছে এবং এই যে ইরানিরা রাশিয়ানদেরকে স্থানীয় প্রযুক্তিতে বানানোর জন্য শিখাই দিচ্ছে। তো রাশিয়ানরা ওইদিকে হামলা করতেছে এবং বলা হয় যে ইউক্রেনে থাকা প্রায় মানে ইউক্রেনের যেসব এলাকাগুলো রাশিয়া দখল তাদের 20% কবজায় নিচ্ছে, এইসব এলাকায় অবস্থানরত রুশদের 90%ই আক্রমণের শিকার হয়েছে ইউক্রেনের। এবং ইউক্রেন একদিকে সারা পৃথিবী থেকে ভাড়াটে সৈন্য নিয়ে এবং বাংলাদেশি অনেক যারা বিদেশে গেছে এদেরকে নানান ট্র্যাপে ফালায় ওই জায়গায় যুদ্ধে নিয়ে ভিডিও দেখছি, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যুদ্ধে তারা সেনাবাহিনীতে জয়েন করলেই 5 লাখ টাকা পাবে, তারপরে মাসে 80-90 হাজার টাকা, কিন্তু তাদেরকে তো ফ্রন্ট লাইনে ঢুকাই দেয়, সামনে রাখে। এইটা তো আর আমাদের বোকা মানুষগুলো বুঝে না। আমাদের দেশের মানুষ খালি বুঝে টাকা টাকা। পুঁজিবাদের জিনিসগুলো আমাদের মানুষের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে, সে বেঁচে থাকতে চায় না, সে খালি টাকা ইনকাম করে। টাকা ইনকামের জন্য সে হেন কোনো অপকর্ম নাই যেটা করতে পারে। তো সে রাশিয়ায় গেছে, সে তো যাইনি গেছে অনেক যুদ্ধ, এখন গিয়ে কান্নাকাটি করে কেন? অনেক বাংলাদেশি সৈন্য দেখবেন ভিডিও পাঠায়, ভাই 2 মিনিট পর পর আমি ডেড বডি দেখতে পাইতেছি। তার মানে 2 মিনিট পর পর ডেড বডি দেখতে, তাহলে মৃত্যুর হারটা আসলে আমরা যেরকম মিডিয়ায় আসতেছে তার চেয়ে অনেক অনেক বেশি। তো এইটা তো আসলে কোনোভাবে, এবং রাশিয়ানদেরও প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং রাশিয়ানদের এই যে হামলার, ইউক্রেনের হামলার ফলে রাশিয়ানদের তেল উৎপাদন কিন্তু একদম কমপক্ষে ওদের 30% মতো তেল উৎপাদন কমে গেছে, যার ফলে তারা এখন এক্সপোর্ট, নিজের দেশের মার্কেট, এগুলো সব মিলে তারা নিজেরাও হিমশিম খাচ্ছে। মাঝখানে একবার এই যে ইরান যুদ্ধের শুরুতেই কিন্তু রাশিয়া পেট্রোল এক্সপোর্ট বন্ধ করে দিয়েছিল 1 মাসের জন্য। তো এগুলোও কিন্তু মানে যতই আমরা বলি যে স্বাভাবিক, আসলে কিন্তু ভিতরে ভিতরে পৃথিবী খুব অস্বাভাবিক হয়ে গেছে এবং এর যে যুদ্ধটা থামলেও এর রিঅ্যাকশনটা 1 থেকে 2 বছর থাকবে। আচ্ছা, আজকের অনুষ্ঠানে একটু শেষ করতে চাই আপনার ওই যে পশ্চিমবঙ্গের ইলেকশন দিয়ে। আমরা জানি যে ভোট গণনা হবে, ভোট 2 পর্যায়ে শেষ হয়েছে। এখন তৃণমূল বলছে 200-র বেশি আসন পাবে, ওদিকে বিজেপিতে বলছে আমরা জয়ী হব। কিভাবে দেখছেন, বিজেপি কি এবার দখল করতে পারবে পশ্চিমবঙ্গ, যেটা সবসময় তারা টার্গেট রাখে? কিন্তু পশ্চিমবঙ্গের আগে আমি আরো কয়েকটা কথা বলি। যেমন এই যে আপনি জ্বালানি সংকটের কারণে অলরেডি বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে যে বাজেট এয়ারলাইন্স, যে স্প্রিট এয়ারলাইন্স, আমাদের এখানে যেমন থাইল্যান্ড বা ইন্ডিয়ায় আছে ইন্ডিগো, এদের 17,000 লোকের চাকরি চলে গেছে স্প্রিট এয়ারলাইন্সের, তাদের অপারেশন বন্ধ করে দিয়েছে। এবং এই ভারতের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার খবর যে ভারতের এয়ার ইন্ডিয়াও তাদের 100 ফ্লাইট বাতিল করেছে। মানে ভারতেও কিন্তু এটার প্রভাব শুরু হয়ে গেছে। তারপরে আপনার ওই যে রাশিয়ার যে ব্যাপারটা বলতেছেন, রাশিয়া কিন্তু অলরেডি আবারও ন্যাটোকে বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি মনে করতেছে এবং তারা তাদের রাশিয়ান সীমান্তে সম্প্রসারিত হচ্ছে, এটা নিয়ে আবারও সতর্কতা দিচ্ছে। তার মানে এই অবস্থায় তাদের এটা একটা খুব কঠিন অবস্থা। তারপরে ইরান কিন্তু এই যে যুদ্ধে আবার জানিয়েছে সৌদি আরবকে যে আরব আমিরাত কিন্তু আমাদের কঠিন হামলার শিকার হবে যদি আবার তারা কোনো কিছু করে। এবং ইরানের কিন্তু 50%-এর বেশি মানুষ তাদের জান ফিদা কর্মসূচিতে নাম লিখিয়েছে, এদের সংখ্যা 3,13 লাখের মতো। আর এইদিকে আপনি আরেকটা জিনিস দেখেন, মানে যে ফিলিস্তিনের ঘটনাগুলা, এগুলো কিন্তু নতুন রিপোর্ট বেরোতেছে যে ইসরায়েলের যে অবৈধ বসতি স্থাপন করে যে পশ্চিম তীর বা বিভিন্ন জায়গায়, এইখানকার 45% সিমেন্টই কিন্তু তুরস্ক সরবরাহ করছে। এবং 2024-এর এই ট্রেড ব্যানের আগ পর্যন্ত আর কি 2024 এসে তারা একটু থামছে। এবং শুধু ট্রেড সিমেন্টই না, কনস্ট্রাকশনের লোহা, স্টিল, তারপরে নানান ধরনের টাইলস, এগুলো তুরস্ক হতে ইসরায়েলে যায়। এবং তারপরে যে ঘর ভাঙার যে এক্সকাভেটর, বুলডোজার, তারপরে ব্যাক হোল লোডার, এগুলো সব তুরস্ক সাপ্লায়ার ইসরায়েলের। এবং 2003 সালের থেকে 24 সাল পর্যন্ত এরদোগানের যে 21 বছরে, এর মধ্যে দেখা গেছে 2009 সাল থেকে 23 সাল পর্যন্তই বাণিজ্য 3 গুণ হয়েছে। এবং আবার আরেকটা জিনিস,
যে আপনার ফিলিস্তিনিদের মিশর সংক্রান্ত ফিলিস্তিন এবং লেবাননে হামলার জন্য যেসব বোমা ইসরায়েল আমেরিকা থেকে পাইছে, এগুলো তো বোমা তো আপনি জানেন, বোমাও কিন্তু খুচরা এটার আবার সেট করতে হয়, ম্যানুফ্যাকচারিং করে। তো এটার ম্যানুফ্যাকচারিং এই যে গত মার্চের 6 তারিখ পর্যন্ত ইউএস বোমার এইসব ধাতব খোলস বানানোর কাজটা পাইছে তুরস্ক, এবং তুরস্ক এটা $151 মিলিয়ন এই কাজ করছে। তো আপনি দেখেন তুরস্কের এই যে দোদেল বান্দা কর্মসূচি। যাক, এখন আমরা আসি আমাদের ঘরের পাশে ভারতের পশ্চিমবঙ্গে আপনার বিধানসভা নির্বাচন হচ্ছে, এবং এখানে এইবারের বিধানসভা নির্বাচনটা খুব উত্তেজনা, গতবারেরটা উত্তেজনা ছিল আপনার এই যে এটা কি বলে বিজেপি ভারতের 2-3টা রাজ্যে এখনো ঢুকতে পারতেছে না, তার মধ্যে একটা অন্যতম হইলো আমাদের পশ্চিমবঙ্গ। এবং এইখানে ঢোকার জন্য মানে এই রাজ্যের ক্ষমতা দখল করার জন্য সব রকম চেষ্টা সে গত টার্মেও করছিল এবং এইবারও করছে আর কি। তো মমতা কিন্তু আসলে এই যে ভার্চুয়াল বৈঠকে বলছেন 200-র বেশি আসনে জয় পেয়ে আবারও সরকার গঠন করবে। এখন দেখা যাক এটা কি হয়, কারণ এইবারের আসলে কোনো আগাম যে এগুলো বোঝা যাচ্ছে না। কারণ পশ্চিম বাংলায় আমরা জানি যে সমাজতন্ত্রের একটা প্রভাব আছে পুরোনো আমলের, কিন্তু সেই সমাজতন্ত্রের প্রভাবটা ধীরে ধীরে খুয়ে গেছে। আবার খেয়াল করবেন যে পশ্চিম বাংলায় তো মুসলমান প্রধান এলাকা, তো সেই কারণে এইখানে এক সময় কংগ্রেসের খুব দাপট ছিল, তারা অন্য সংগঠনকে খেতে, তো কংগ্রেস থেকেই কিন্তু ভেঙে মমতার তৃণমূল কংগ্রেস। তো তারা যাই হোক, মমতাকে আপনি দেখবেন প্রতি বছর মুসলমানদের রোজার অনুষ্ঠানগুলোতে সে সামিল হয়, বিভিন্ন জায়গায় দোয়া টোয়া করে, ঈদের সময় সে ভালো, এবং মুসলিম মেয়েদের শিক্ষা প্রসারে কিন্তু সে সারা পশ্চিমবঙ্গে মেয়ে শিক্ষার্থীদের বাইসাইকেল দেয় যেন সে দ্রুত স্কুলে যাতায়াত করতে পারে, এবং অন্যান্য প্লাস হচ্ছে আপনারা যে পুশব্যাকে পুশিনে কিন্তু এগুলোতে সোচ্চার, যার ফলে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন এই পশ্চিমবঙ্গ দিয়ে না করে এদিকে আসাম, ত্রিপুরা এইদিকে নিয়ে আসে পুশব্যাক করার জন্য। তো এগুলা এখন আবার আরেকটা বিষয়, মমতাকে ঠেকানোর জন্য বা অন্য কিনা, ওই যে ভারতের মিম আছে একটা নতুন রাজনৈতিক দল, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, উনি মনে হয় বিহার বা উত্তরপ্রদেশে, তো উনি আইসা কিন্তু এইবার পশ্চিমবঙ্গে আলাদাভাবে নির্বাচনে অংশ নিছেন। এখন এটা কিন্তু ক্যামোফ্লাজ হয়ে যায় সাধারণ ভোটার, মুসলমান ভোটারদের জন্য, যারা ধরেন এটা বিজেপিরই পক্ষে যাবে, মিমের এখানে ইয়েটা হোক, সেটা মুসলমানদের আলাদা। তো মিম যখন এখানে এসে ভোটে দাঁড়াবে, তো মমতা যেই মুসলিম ভোটগুলা পাইতো এগুলা তো চলে যাবে, একটা অংশ চলে যাবে মিমের, যার ফলে মমতার বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে ভোটের ঘাটতি হবে। আবার তার কাউন্টারে বিজেপির যে ভোট সেটা কিন্তু কমবে না, বরং আরো বাড়বে। তো সাধারণ হিন্দু ভোটাররা তারা কিন্তু কনফিউজড হয়ে যাবে যে কোন দিকে দিবে। তো মুসলমানরা যদি এইবার তৃণমূল কংগ্রেসের দিকে ব্যাপক হারে ভোট না দেয়, তাহলে কিন্তু আসলে মমতার ক্ষমতায় ফিরা খুব কঠিন। এবং এইবার কিন্তু ওই যে বুথ ফেরত জরিপে এগুলা কিছু বোঝা যাচ্ছে না, ভারতের সংবাদ মাধ্যমগুলো এবং মিডিয়া তেমন কিছু বলতে পারতেছে না, তারা বলতে পারতেছে না, উভয় দলকে বিজয়ী ঘোষণা করছে এখন বাস্তবে, এবং অনেক এজেন্টকে ভোট থেকেই গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হচ্ছে, এবং পাহারা দেয় মোটামুটি আমাদের চেয়েও কঠিন অবস্থা। আর আরেকটা জানেন যে ভারতে আমাদের মতো, আমাদের বাংলাদেশের ভোট হলো পৃথিবীতে সবচেয়ে কম সময়ে রেজাল্ট দেয়, উইদিন 24 আওয়ার। কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু 24 ঘন্টার মধ্যে এরকম ভোটের রেজাল্ট দেয় না। মানে আমরা বাংলাদেশকে আমরা যত পেছনে মনে করি, এই একটা জায়গায় কিন্তু জালিয়াতি হোক, মিথ্যা যেভাবে হোক, 24 ঘন্টার মধ্যে রেজাল্ট আইসা পড়ে। কিন্তু ভারতে কিন্তু এটা কখনো কখনো 2-3 দিন, কখনো কোনো এলাকায় এক সপ্তাহ লাগে। হ্যাঁ, এবং পৃথিবীর অনেক দেশে, আপনি ফিলিপাইন এইসব দেশে এদের এই ভোট গণনার রেজাল্ট পাইতে 15 দিন, 1 মাসও চলে যায়। হ্যাঁ, কারণ আপনি যদি ক্ষমতা টিকে থাকে, অনেক সময় ওভার মানে কনফিডেন্স কিন্তু ক্ষতির কারণ হয়, ওভার কনফিডেন্স। এই কথা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। সুপ্রিয় দর্শক, বিশ্ব আলোচনার আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন সেটা একটু লিখে পাঠান। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একই সময় একই চ্যানেলে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।